আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান। জানিয়ে দিব বিজয়ের ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। আরো জানিয়ে দিব রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিমের স্পষ্ট বার্তা। এবং আরো জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য $140 বিলিয়ন খরচের পরিকল্পনা আমেরিকার। এদিকে রাশিয়া আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে, রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করতে হবে হেগের আদালতে করিম খানের বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান। মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তিধর দেশ ইরান, দেশটির মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েলের ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির ওপর করা নিষেধাজ্ঞা আরোপের নীতি গ্রহণ করছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে ওঠার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার 29 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য 6,000টির বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে। শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের প্রস্তুতির মধ্যে এ তথ্য সামনে আসে। এতে উভয় পক্ষ নিজেদের মধ্যকার কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA এর 35 রাষ্ট্রের বোর্ড অব গভর্নর্স একটি প্রস্তাব পাশ করছে। এর প্রতিক্রিয়ায় আরো অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে এই প্রস্তাব পাশ হয়েছে। ইরান এর আগে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার দাবির সম্মত হয়েছিল যে তারা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কেবলমাত্র 60% বিশুদ্ধতা পর্যন্ত সীমাবদ্ধ করবে, কেননা বোমা তৈরির জন্য ইউরেনিয়াম বিশুদ্ধতা 90%-এর নিচে রাখার প্রয়োজন হয়। IAEA এর তথ্য মতে ইরান নাতানস প্লান্টে IL-4 সেন্ট্রিফিউজের আরো অতিরিক্ত 18টি ক্যাসকেড স্থাপন করতে চায়, যার প্রতিটিতে 166টি মিশন থাকবে, যার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি আরো বাড়বে, যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি অনেকাংশই বাড়িয়ে তুলবে। IAEA এর বোর্ড অব গভর্নর্সের পাশ করা রেজলিউশন প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হলে তারা পারমাণবিক অস্ত্র তৈরির উপর নিজেদের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। ইরানি কর্মকর্তাদের এমন প্রক্রিয়ার জবাবে দেশটির আবারও হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছে, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকাতে আমি সবকিছু করব। এজন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় তার সব ধরনের কথা জানান তিনি। বিজয়ের ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পন্থা কার্যকর হয়েছে। এরপর ভাষণ দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। এ সময় তিনি হিজবুল্লাহর বিজয় ঘোষণা করেন। শনিবার 30 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর প্রধান বলেন, এটি আমাদের বিজয়। 2006 সালের তুলনায় অনেক বড় এই বিজয়। তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন, তবে আসলে কি ঘটতে যাচ্ছে তা জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি দেরি করছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখবেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করে চলছে। তারা লেবাননে নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মার্কোভা ট্যাঙ্ক থেকে হামলা চালিয়েছে। বক্তৃতায় তিনি আরো বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আরো বেশি একীভূত হতে ভূমিকা রাখবে। এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 7 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময় আরো বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলে তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিন হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত
নিশ্চিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধের লক্ষ্য পূরণ করছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিমের স্পষ্ট বার্তা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বোচ্চ সমর্থন দেয় শুরু করছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এর প্রতিশ্রুতি দিচ্ছে। শনিবার ৩০ নভেম্বর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে কিম শুক্রবার পিয়ংইয়ং এর সফররত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রিউ বেলেসভের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি প্রতিরক্ষা সহ সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন। কিম বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন পশ্চিমা এবং কিয়েভকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপ। আধিপত্যের খায়েশে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রাশিয়ার সার্বভৌমত্ব এবং আন্তরিক অখণ্ডতা রক্ষার নীতিকে সমর্থন করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা এই বছরের জুনে পিয়ংইয়ং শীর্ষ সম্মেলনের স্মৃতি স্মরণ করেন। সে সময় সম্পাদিত উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যকার চুক্তির অধীনে রাজধানী রাজনীতি, অর্থনীতি এবং সামরিক বিষয়গুলো সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারিত এবং বিকাশের ইচ্ছা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত ২রা নভেম্বর ইউক্রেনের সামরিক গোয়েন্দা ডিইউআর জানিয়েছে রাশিয়া অক্টোবরের শেষ সপ্তাহে ৭,০০০ উত্তর কোরিয়ার সেনাকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করছে। ২৮টি রুশ বিমান তাদের পরিবহন করা হয়েছে। এছাড়া তাদের মর্টার, অ্যাসাল্ট রাইফেল এবং মেশিন গান দিয়ে সজ্জিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউক্রেন কমান্ডার ইন চিফ ওলেকজান্ডার সিরেস্কি বলেন রাশিয়ার ক্রুস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর জন্য ৪৫,০০০ সেনা মোতায়েন করছে। এর সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছে তারা। ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি করা হলে রাশিয়া বা পিয়ংইয়ং যুদ্ধে সেনা নামানোর কথা স্বীকার করেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন উত্তর কোরিয়ার নাগরিকরা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করলে ইউক্রেনে তাদের গুলি করতে পারে। এমন অভিযোগের মধ্যে বারবার উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে। কিম জং উনের সর্বশেষ প্রতিশ্রুতিও এই ধারাবাহিকতার অংশ। পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য $১৪০ বিলিয়ন খরচের পরিকল্পনা আমেরিকার। পরমাণু অস্ত্র আধুনিকায়নের জন্য আমেরিকা $১৪০ বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা নিয়েছে। আমেরিকার রস কংগ্রেস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় ২০২৪ থেকে ২০৪৯ সালের মধ্যে এসব অস্ত্র আধুনিকায়ন করা হবে এবং এজন্য অন্তত $১৩৮ মিলিয়ন খরচ করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি জোরদার হয়েছে। ২০২৩ সালে পেন্টাগন আধুনিকায়ন করা ২০০ পরমাণু এয়ারহেড হাতে পেয়েছে, যা ছিল স্নায়ুযুদ্ধ অবসানের পর এক বছরের সবচেয়ে বেশি এয়ারহেড গ্রহণের ঘটনা। পরমাণু অস্ত্র আধুনিকায়নের পাশাপাশি আরো $৫০০ বিলিয়ন খরচ করা হবে পরমাণু অস্ত্র ভান্ডার ব্যবস্থাপনার কাজে। প্রতিবেদনে জানানো হয়েছে পরমাণু অস্ত্র আধুনিকায়ন কর্মসূচিতে মার্কিন সরকার শতকরা ৭০% লোকবল বাড়িয়েছে। পরমাণু অস্ত্র আধুনিকায়ন কর্মসূচির সাথে রয়েছে সাবমেরিন উন্নতিকরণ কর্মসূচি, যাতে পরমাণু ওয়ারহেড, পরমাণু ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমা ব্যবহার করা যায়। রস কংগ্রেসের এই প্রতিবেদনে জানানো হয় ২০২৩ সালের প্রথম দিকে মার্কিন সামরিক বাহিনী থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ওহাইও সাবমেরিন বাদ দিয়ে তার জায়গায় কলম্বিয়া অনাবিক ক্ষেপণাস্ত্র বাহিনী সাবমেরিন প্রতিস্থাপন করা হবে। ২০২৫ সালের মধ্যে কলম্বিয়া ক্লাস সাবমেরিন উন্নয়নের জন্য মার্কিন নৌবাহিনীকে প্রায় $১,০০০ কোটি দেওয়া হয়েছে। মার্কিন সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে রাশিয়া ও চীনের সাথে আমেরিকা পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র পার্টস টুডে। রাশিয়া আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে, রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বেয়ারবাক বলছে তার দেশ আবারও পরমাণু পরীক্ষা শুরু করতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আর পরমাণু পরীক্ষা চালিয়েছে। শনিবার বার্তা সংস্থা তাস বেয়ারভকের কাছে জানতে চায় মার্কিন সরকার পরমাণু কর্মসূচি জোরদার করছে, এর প্রতিক্রিয়ায় মস্কো ও পরমাণু পরীক্ষা চালাবে কিনা। জবাবে তিনি বলেন বিষয়টি মস্কো এজেন্ডায় রয়েছে। বেয়ারকভ আরো বলেন, আমি শুধু বলবো পরিস্থিতি বেশ জটিল, আমরা সমস্ত দিক বিবেচনায় রাখছি। একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও আধুনিক রাশিয়া কখনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে রাশিয়ার চেষ্টা স্থগিতাদেশ অনুসরণ করে আসছে। গতকাল আমেরিকার রস কংগ্রেস ফাউন্ডেশন জানিয়েছে মার্কিন সরকার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার জন্য $১৪০ বিলিয়ন খরচ করার পরিকল্পনা নিয়েছে। ২০২৪ সাল থেকে ২০৪৯ সাল পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে। আমেরিকা এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পরমাণু পরীক্ষা সম্পর্কে নিজেদের অবস্থান জানান দিল। সূত্র পার্টস টুডে।
গ্রেপ্তারি পরোয়ানা বাতিলে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করতে হবে হেগের আদালতে করিম খানের বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এফ গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার আবেদন প্রত্যাখ্যান করছে আদালতের চিফ প্রসিকিউটর করিম খান। গতকাল শুক্রবার আদালতের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু ও এফ গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছে তাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। হেগ ভিত্তিক আদালতে আপিল চেম্বারের প্রতি তিনি এ আহ্বান জানান। করিম খান বলেন, আইসিসির আইনের আওতায় এই আবেদন আইনগত শর্ত পূরণ করে না। তিনি উল্লেখ করছেন, ইসরায়েল যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে তাতে এই পদ্ধতিগত তদন্তের বিষয়ে অভিযোগ ছাড়া আপিলের জন্য কোনো গ্রহণযোগ্যতা নেই। করিম খান বলেন, রোম সংবিধির 58 অনুচ্ছেদের আওতায় সিদ্ধান্ত ঘোষণার আগে ইসরায়েলের আদালতে এখতিয়ারের নিয়ত চ্যালেঞ্জ করতে পারে না। তিনি বলেন, আইসিসি যে সিদ্ধান্ত ঘোষণা করছে তা শুধু কোনো সিদ্ধান্ত নয়, বরং এর বিরুদ্ধে রোম সংবিধির 82 এর এক অনুচ্ছেদে অনুসরণে সরাসরি আপিল গ্রহণযোগ্য নয়। কোনো কারণেই ট্রায়াল চেম্বার থেকে ঘোষণা করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার সুযোগ নেই। চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের আপিল চেম্বারে একটি আপিল করার অভিযোগ করছে আইসিসি। তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ ছিল। একই সাথে আপিল নিষ্পত্তির সময় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার দাবি করছে তেল আবিব। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গত সপ্তাহে আইসিসি নেতানিয়াহু এবং গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির আইন অনুযায়ী হেগ ভিত্তিক আদালতে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতির বিচার পরিচালনা করে না এবং মামলা শুরু করার জন্য আসামিদের অবশ্যই শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। ওই কারণে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে নেতানিয়াহু ও এফ গ্যালেন্টকে আদালতে উপস্থিত থাকতে হবে। সূত্র পার্স স্টোরি।